ভোর প্রায় ৬টার দিকে লং রেঞ্জ হাই প্রিসিশন মিসাইলবাহী এক ঝাঁক ফাইটার জেট আকাশপথে যাত্রা করে। সিআইএ এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী ইরানের শীর্ষ নেতৃত্বের একটি বড় অংশ তেহরানের একটি গোপন কম্পাউন্ডে সমবেত হয়েছিলেন, যেখানে দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনিও উপস্থিত ছিলেন। ২ ঘন্টা ৫ মিনিটের মাথায় ইসরায়েলি মিসাইলগুলো সেই নির্দিষ্ট কম্পাউন্ডে আঘাত হানে। কেন আমেরিকা ও ইসরায়েল আলী খামেনিকেই এতটা শত্রু হিসাবে গণ্য করে এবং তাকে হত্যার পরিকল্পনা কেন করা হয়েছিল, এটি বুঝতে হলে ১৯৭৯ সাল পর্যন্ত পিছিয়ে যেতে হবে। সেই সময় পর্যন্ত ইরানে শাহ মোহাম্মদ রেজার শাসন ছিল, যা মার্কিন সমর্থিত ছিল। কিন্তু ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি ক্ষমতায় আসেন এবং ইরানকে একটি ইসলামী প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা করেন। বিপ্লবের পর ইরান তার আগের পাশ্চাত্য ঘেঁষা নীতি ত্যাগ করে এবং আমেরিকা ও ইসরায়েলকে চরম শত্রু হিসেবে ঘোষণা করে। ১৯৮৯ সালে রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর আলী খামেনি ক্ষমতায় আসেন। এরপর থেকে ইরান, ইসরায়েল ও আমেরিকার মধ্যে সংঘাত বাড়তে থাকে। ইরান মধ্যপ্রাচ্য ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন গ্রুপকে অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করতে শুরু করে। ২০০২ সালে জানা যায় যে ইরান ২টি গোপন কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। আমেরিকা ও তার মিত্রদের ভয় ছিল যে এই ইউরেনিয়াম দিয়ে ইরান পারমাণবিক বোমা তৈরি করবে, যদিও ইরান এই দাবি বারবার অস্বীকার করেছে। সাইবার আক্রমণ এবং বিজ্ঞানীদের হত্যার মাধ্যমে এই প্রোগ্রাম থামানোর অনেক চেষ্টা করে ইসরায়েল। ২০১৫ সালে ওবামা প্রশাসনের সাথে একটি চুক্তি হলেও ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি থেকে সরে আসেন, ফলে সম্পর্কের আরও অবনতি ঘটে। ২০২৫ সালে আলোচনার মধ্যেই ইসরায়েল ও আমেরিকা বাংকার বাস্টার বোমা ব্যবহার করে ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে বিমান হামলা চালায়। এতে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। একই বছর ইরান ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ে, মুদ্রার মান কমে যায় এবং দেশে ব্যাপক গণবিক্ষোভ শুরু হয়, যা ইরান সরকার কঠোর হাতে দমন করে। ২০২৫ সালের শেষের দিকে ইরান সরকার বিরোধী তীব্র বিক্ষোভ শুরু হয়। ইরান সরকার ইন্টারনেট বিচ্ছিন্ন করে দিয়ে এই আন্দোলন অত্যন্ত কঠোরভাবে দমন করে। প্রতিবেদনে বলা হয়েছে এতে হাজার হাজার মানুষ প্রাণ হারায় এবং প্রায় ১০,০০০ মানুষকে গ্রেপ্তার করা হয়। ডোনাল্ড ট্রাম্প ইরানকে বারবার হুমকি দিতে থাকেন এবং ওই অঞ্চলে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি করেন। ২৫শে ফেব্রুয়ারি জেনেভায় দুই দেশের মধ্যে হওয়া শেষ পর্যায়ের কূটনৈতিক আলোচনাও ব্যর্থ হয়। ২৮শে ফেব্রুয়ারি শনিবার সকাল ৯টা ৪০ তেহরানের সরকারি কম্পাউন্ডে হামলা চালানো হয়। সিআইএ গত কয়েক মাস ধরে আয়াতুল্লাহ খামেনির গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল। তারা জানত যে সেই সময় সেখানে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল। ইসরায়েলি মিসাইলগুলো সরাসরি সেই ভবনে আঘাত হানে। স্যাটেলাইট চিত্রে দেখা যায় ভবনটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এই হামলায় আলী খামেনি সহ ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ সাইয়িদ আব্দুল রহিম মুসাভি, ন্যাশনাল ডিফেন্স কাউন্সিল প্রধান আলী শামখানি এবং আইআরজিসি কমান্ডার মোহাম্মদ মকবর নিহত হন। ইসরায়েলি গণমাধ্যম অনুযায়ী মাত্র ৩০ সেকেন্ডের এই অভিযানে ৩০ জন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরায়েল এই মিশনের নাম দেন বোরিং লায়ন এবং আমেরিকা একে এপিক ফিউরি হিসেবে অভিহিত করেন। ইরানের প্রেসিডেন্ট এই হামলা থেকে বেঁচে যান, তবে হামলার পর ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো, বিশেষ করে তেহরানের চারপাশের প্রতিরক্ষা ব্যবস্থা, ইসরায়েল ধ্বংস করে দেয়। তৃতীয় ধাপে ইসরায়েল প্রায় ২০০টি ফাইটার জেট পাঠায়, যাতে ইরানের মিসাইল ভান্ডার দ্রুত ধ্বংস হয়ে যায়। এই অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেয় এবং তাদের টমাহক স্ক্রু মিসাইল ব্যবহার করে ইরানের নৌবাহিনী এবং বিভিন্ন সামরিক কমান্ডো সেন্টারে আঘাত হানে। অপারেশন শুরুর পর ট্রাম্প একটি ভিডিও বার্তা প্রকাশ করেন, যেখানে তিনি ইরানি জনগণকে তাদের সরকারের দায়িত্ব নিজেদের হাতে তুলে নিতে আহ্বান জানান। এর কিছুক্ষণ পরই একটি বালিকা বিদ্যালয়ে বিমান হামলার খবর পাওয়া যায়, যেখানে প্রায় ১৭৫ জন নিহত হওয়ার দাবি করে ইরান। তবে নিউ ইয়র্ক টাইমস জানায় এই স্কুলটি একটি নেভাল বেসের খুব কাছে অবস্থিত ছিল। ইরানও চুপ করে বসে থাকেনি। তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ২০০টি মিসাইল নিক্ষেপ করে। এই পাল্টা আক্রমণের ফলে পুরো মধ্যপ্রাচ্য বর্তমানে এক ভয়ঙ্কর অশান্ত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বর্তমান প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় খুব দ্রুত একটি যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির সম্ভাবনা খুবই কম।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার পরিবারের সদস্য এবং শীর্ষ সামরিক নেতৃত্বের মৃত্যুর পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ইরান তাদের সর্বোচ্চ সামরিক শক্তি দিয়ে প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। যদি রাশিয়া এবং চীন সরাসরি ইরানকে সমর্থন করতে এগিয়ে আসে, তবে এই সংঘাত একটি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। আন্তর্জাতিক চাপ বাড়লে এবং উভয় পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হলে জাতিসংঘ হস্তক্ষেপ করে হয়তো একটি সামরিক শান্তি চুক্তিতে পৌঁছাতে পারে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন মধ্যপ্রাচ্যের রাজনীতি আর কখনোই আগের মতো হবে না। ইসরায়েলের নিরাপত্তা এবং ইরানের অস্তিত্ব রক্ষার এই লড়াইয়ে বিশ্ব ইতিহাসের এক কালো অধ্যায় হয়ে থাকবে। এই যুদ্ধ কেবল তিনটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের একটি লড়াই। বড় শক্তিগুলোর এই দাপটে সাধারণ মানুষের জীবন ও সম্পদ আজ চরম ঝুঁকির মুখে। এই সম্পর্কে আপনাদের মতামত কি, সেটা আমাদের কমেন্টে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে।